প্রিয় দর্শক, প্ল্যাটিলেট আমাদের রক্তের খুবই উল্লেখযোগ্য একটি উপাদান। যে উপাদানটি অ্যাকচুয়ালি কমলে বা বাড়লে সেটি কিন্তু আমাদের জন্য একটা সমস্যার দেখা দেয়, এবং সেই সমস্যাগুলোর মধ্য থেকে একটি সমস্যার কথা যদি বলি তাহলে আইটিপি তাদের মধ্যে একটি, যেটি অ্যাকচুয়ালি প্ল্যাটিলেট কমে যাওয়ার কারণে হয়ে থাকে, ইমিউন থ্রোম্বোসাইটোপেনিক পারপুরা। এই বিষয়টি নিয়ে আজকে আমরা কথা বলবো আজকের আলী হাসপাতাল স্বাস্থ্য কথায়। এবং এই বিষয় নিয়ে কথা বলতে এবং পরামর্শ দেওয়ার জন্য আমার সাথে স্টুডিওতে রয়েছেন ডক্টর দিলশাদ জাহান, কনসালট্যান্ট ক্লিনিক্যাল হেমাটোলজি অ্যান্ড বোন ম্যারো ট্রান্সপ্লান্ট স্পেশালিস্ট, আজগর আলী হাসপাতাল। আপনারা কিন্তু তাকে প্রশ্ন করতে পারেন বা অনুষ্ঠান চলাকালীন সময়ে তার কাছ থেকে যে কোনো ধরনের পরামর্শ নিতে পারেন 83325098 83322754 এই নম্বরে। তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমাদের আজকের অতিথির কাছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো আছি। আমরা তো কথা বলবো আজকে আইটিপি নিয়ে। শুরুতে জানতে চাই যে আইটিপি অ্যাকচুয়ালি কি? আইটিপির আসলে ফুল ফর্ম যেটাকে বলি আমরা, এটাকে ইডিওপ্যাথিক থ্রম্বোসাইটোপেনিক পারপুরাও বলি অথবা ইমিউন থ্রম্বোসাইটোপেনিক পারপুরাও বলি। তার নামেই এটা বোঝা যাচ্ছে এটা এক ধরনের ইমিউন রিলেটেড ডিজিজ অথবা অটো ইমিউন রিলেটেড ডিজিজ। এটাই যেটা হয় যে প্লেটলেটটা কমে যায়, যার কারণে শুধুমাত্র প্লেটলেট কমে, আর কোনো কিছু সমস্যা হয় না। যার কারণে অনেকেই এই সিজনে অনেকেই মনে করেন যে তার ডেঙ্গু হয়েছে, অথবা আমরা জানি যে কোভিডেও এখন প্লেটলেট কমে যাচ্ছে, কোভিড হয়েছেন। তাই এজন্যেই যে এই বিষয়টা যে একটা আলাদা ডিজিজ, এটা আলাদাভাবেও এই সময়টাতেও মাথায় রাখতে হবে। অবশ্যই। এই রোগটা আসলে হয় কিভাবে? আপনি যেহেতু বললেন ইডিওপ্যাথিক, তারপর আমি একটু প্যাথোফিজিওলজি জানতে চাচ্ছি। আসলে ডিজিজটা তো কয়েক ভাগে ভাগ করা যায় আগে। আসলে এটা হলো প্রাইমারি আইটিপি, যেটাকে বলে ইডিওপ্যাথি। কোনো কারণ আসলে ডিজিজটা আননোন, সেক্ষেত্রে প্যাথোজেনেসিসটাও আননোন। আর সবচেয়ে বেশি কমন সেটা হচ্ছে সেকেন্ডারি আইটিপি, যেটা অন্যান্য ডিজিজের সাইড ইফেক্ট হিসেবে প্লেটলেটটা কমে যায়। হ্যাঁ, এটাকে বলে সেকেন্ডারি আইটিপি। আরও কিছু আইটিপি আছে, যেমন নিওনাটাল আইটিপি। বাচ্চা হয়তো বা প্লেটলেট কম নিয়েই মায়ের পেটের থেকে জন্মগ্রহণ করলো, সেটা হয়তো বা মায়ের কোনো অটোইমিউন ডিজিজ ছিল, মায়ের হয়তো বা থ্রম্বোসাইটোপেনিয়া ছিল যেটা আনডায়াগনোসড, সেক্ষেত্রে সেটা বাচ্চা পেয়েছে, এটা নিওনেটাল। আর কিছু আছে ইনহেরিটেড আইটিপি, যেমন আমরা সেসব ক্ষেত্রে ফ্যামিলির হিস্ট্রি নেই, ফ্যামিলির হিস্ট্রি নিয়ে দেখি যে হয়তো বাবা মা ভাই বোনদেরও প্লেটলেটটা কম আছে, তারা হয়তো বা কেউ জানে না। এবং সেই সমস্ত ডিজিজ, কিছু কিছু রেয়ার ডিজিজ, সেগুলো হচ্ছে উইস্কট অ্যালড্রিচ সিনড্রোম অথবা বার্নার সলিয়ার সিনড্রোম। এগুলো জেনেটিক মিউটেশন করে আমাদের বুঝতে হয়, এবং ফ্যামিলি হিস্ট্রি নিয়ে, যে ইনহেরিটেড আইটিপিটা আছে কি না। ওকে। সো যাদের আইটিপি থাকে অ্যাকচুয়ালি তাদের মানে করণীয় কি? আসলে আইটিপি প্রথম যেটা সমস্যা হয় আইটিপির ক্ষেত্রে, যে ডায়াগনোসিস নিয়ে, যেহেতু আইটিপি হচ্ছে একটা ডায়াগনোসিস অফ এক্সক্লুশন, মানে অন্যান্য ডিজিজ প্রথমে আমরা সার্চ করব, যদি আমরা সেটা না পাই তখন তাকে আমি আইটিপি হিসেবে ডিক্লেয়ার করব। ওকে। যেহেতু আইটিপি ডায়াগনোসিসের কোনো স্পেসিফিক টেস্ট নেই বলা ঠিক নয়, আছে, কিন্তু এটা খুব রেয়ার, বিভিন্ন রিসার্চ ল্যাবরেটরিতে করা হয়। প্লেটলেটের বিরুদ্ধে একটা অ্যান্টিবডি তৈরি হয়, রাইট। প্লেটলেট অ্যান্টিবডি। এই জিনিসটা ডায়াগনোসিস করলেই, টেস্ট করলেই আইটিপি বলা যায়। বাট যেহেতু এই টেস্টটা অতটা সহজলভ্য নয় এবং পৃথিবীর অনেক জায়গাতেই এই টেস্টটা হয় না, সেক্ষেত্রে আমাদের কাছে এখনও আইটিপিটা অন্যান্য রোগ নেই, এটা ডায়াগনোসিস করার মাধ্যমেই আমরা এটাকে বলি যে না, এটা না, ওটা না, ওটা না, তাহলে এটা আইটিপি। তখন বাকি ডিজিজগুলো কি কি আমাদের মাথায় রাখতে রাইট। হবে, সেটা হচ্ছে প্রথমেই ডেঙ্গু ভাইরাস থেকে সেকেন্ডারি আইটিপি হতে পারে। ইদানিংকালে কোভিড পেশেন্টদের, সমস্ত পেশেন্টদেরই দেখা যায় প্লেটলেট কমে যাচ্ছে, সেটাও একটা সেকেন্ডারি আইটিপি। অথবা অন্যান্য অটোইমিউন ডিজিজ, যেমন অটোইমিউন হিমোলাইটিক অ্যানিমিয়া, ফেলটি সিনড্রোম, তারপরে এসএলই, তারপর লিম্ফোমা, এগুলোর ক্ষেত্রেও কিন্তু মানে সেকেন্ডারি আইটিপিটা হতে পারে। রাইট। তবে ডায়াগনোসিস যখন আমরা করব, ডায়াগনোসিসের ক্ষেত্রে এটা আমাদের একটা বড় চ্যালেঞ্জ, যে আমরা একটার পরপর একটা টেস্ট করতে থাকি। যেমন প্রথমেই আমরা সিবিসি টেস্টটা করি। সিবিসি টেস্টে আমরা কি দেখি যে আসলে শুধুমাত্র প্লেটলেট কম, আর শ্বেত রক্তকণিকা অথবা অনুচক্রিকা সেল লাইনে কোনো সমস্যা আমরা পাচ্ছি না, কিন্তু প্লেটলেটটার সাইজটা একটু বড় ছোট হবে, আর হচ্ছে শুধুমাত্র প্লেটলেটের কাউন্টটা কম থাকবে। তো এটা দেখে আমরা প্রথমত ভাবতে পারি যে প্রাইমারি আইটিপি হবে অথবা সেকেন্ডারি আইটিপি হবে। আচ্ছা। আর এরপরে যে টেস্টটা, আমরা যদি পেশেন্টের বয়স
60 বছরের বেশি হয় তাহলে আমরা যেটা মাথায় রাখি যে অন্য কোনো ক্যান্সারের কারণে শুধুমাত্র প্লেটলেট কমে যায়, কিন্তু বিশেষ করে হেমাটোলজিক্যাল ক্যান্সারগুলোতে যে তখন আমরা বোন ম্যারো অ্যাসপিরেশন করে দেখি যে কোনো প্রাইমারি হেমাটোলজিক্যাল ডিজিজ আছে কি না, কারণ 50-60 বছরের পরে প্লেটলেট কমে যাওয়াটা সাধারণত যেহেতু আইটিপিটা ছোট বাচ্চাদের হয়, তো বয়স্ক পেশেন্টের যখন শুধুমাত্র প্লেটলেট কমে যায় তখন আইটিপি ছাড়া আমরা প্রথমে চিন্তা করি তার অন্য কোনো ক্যান্সার আছে কিনা, বিশেষ করে হেমাটোলজিক্যাল ক্যান্সার, যেমন অ্যাকিউট লিউকিমিয়া আছে কিনা, তার অ্যাপ্লাস্টিক এনিমিয়া আছে কিনা, তার এমডিএস অথবা মাইলোডিসপ্লাস্টিক সিনড্রোম আছে কিনা। যদি ফিমেল হয় তাহলে অটোইমিউন হিমোলাইটিক এনিমিয়া কিংবা এসএলই, এই সমস্ত ডিজিজগুলো আমরা এক্সক্লুড করি। বিশেষ করে লিম্ফোমা আবার অটোইমিউন ডিজিজের সাথে খুব রিলেটেড, এজন্য আমরা বোন ম্যারো অ্যাসপিরেশন এবং বায়োপসি করে দেখতে চেষ্টা করি যে এটা কোনোভাবে লিম্ফোমা কিনা। আচ্ছা, মানে মেথড অফ এক্সক্লুশন অ্যাকচুয়ালি। বাট তারপরেও আমি জানতে চাই যে আইটিপির ক্ষেত্রে যে লক্ষণগুলো নিয়ে সাধারণত একটা রোগী আপনাদের কাছে আসে সেগুলো কি? লক্ষণগুলো নিয়ে আসলে বলতে গেলে যে লক্ষণগুলো খুব যে একটা স্পেসিফিক কোনো লক্ষণ নিয়ে আসে তা না। প্রথমেই পেশেন্ট যেটা বলবে যে তার গায়ে চামড়ায় লাল লাল ছোট ছোট দানা দানা উঠেছে, এগুলোকে আমরা বলি পেটিকি। খুব ছোট হলে পেটিকি, একটু বড় বড় হলে ওগুলোকে বলি আমরা পারপুরা। প্রথম পেশেন্ট এসে বলে যে চামড়ায় সারা শরীরে এ ধরনের পেটিকি অথবা পারপুরা লাল লাল দানা দানা দাগ এসেছে, এটা নিয়ে সাধারণত প্রেজেন্ট করে। তো এদের ক্ষেত্রে জ্বর থাকে না, কিন্তু যদি পেশেন্ট ফিমেল হয় সেক্ষেত্রে ফিমেলদের একটা অতিরিক্ত মাসিক হওয়ার যে প্রবণতা এটা দেখা দেয়, এটাকে আমরা বলি মেনোরেজিয়া। এবং অনেক অনেক ফিমেল পেশেন্টের এতটাই মেনোরেজিয়া হয় তারা পরবর্তীতে আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া নিয়েও প্রেজেন্ট করে। তখন অনেকে এই জিনিসটার কথা ভুলে যে মনে করেন যে আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া, আসলে তার প্লেটলেট কমে যেয়ে ব্লিডিং হতে হতে আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া হয়েছে। তা এটা একটা। আর যেটা যেটা অনেক পেশেন্টই প্লেটলেট কমে যাওয়ার যে সমস্যাটা, যে সাবকনজাংটিভাল হিমোরেজ বলে, যে চোখের পেছনে তাদের হেমোরেজ হয়, চোখগুলো লাল নিয়ে আসতে পারে। কিছু কিছু পেশেন্ট আবার লিভার এবং স্প্লিন বড় হয়ে যায়। এটার কারণ হচ্ছে যে প্লেটলেটগুলো সব আমাদের শরীরে যে সমস্ত বর্জ্য পদার্থ লিভার এবং স্প্লিনে যে ভাঙে, তখন ভাঙতে ভাঙতে ওই দুটো অর্গান লিভার এবং স্প্লিন হাইপার অ্যাক্টিভ হয়ে যায়, হাইপার অ্যাক্টিভ হয়ে হাইপারপ্লাসিয়া হয়ে বড় হয়ে যায়। কিছু কিছু পেশেন্টের এটাও হয়। এবং ভেরি রেয়ারলি যেটা হয় সেটা হচ্ছে যে ইন্টারক্র্যানিয়াল হিমোরেজ। এটা যদিও লেস দেন 1% চান্স, তবে এটা ফাটাল, এটা বেশ মারাত্মক ঝুঁকি। এজন্য প্লেটলেট কমে, যদিও আইটিপিতে আমরা আসলে প্লেটলেট ট্রান্সফিউশনটা রিলেটিভ কন্ট্রাইন্ডিকেশন, কিন্তু যদি কোনো পেশেন্টের ইমপেন্ডিং ইন্টারক্র্যানিয়াল হিমোরেজ অথবা মস্তিষ্কের ভিতরে রক্তক্ষরণের সম্ভাবনা থাকে, অথবা শরীরের অন্যান্য কোনো জায়গা থেকে যদি রক্ত যায়, যেমন নাক থেকে রক্ত যায়, চামড়ার নিচে বেশি ব্লিডিং হয় কিংবা মাসিকে বেশি ব্লিডিং হয়, সেক্ষেত্রে আমরা তাকে অন দ্য ইমার্জেন্সি আমরা প্লেটলেটটা দিতে পারি। আচ্ছা, তার মানে হচ্ছে যে আমরা যদি বলি যে আইটিপি এটা কিন্তু লাইফ থ্রেটেনিং কোনো কন্ডিশন না, রাইট? নট, আইটিপি আসলে লাইফ থ্রেটেনিং না, তবে এটাকে লাইফ থ্রেটেনিং না হওয়ার জন্য এটাকে ঠিক সময় চিকিৎসকের কাছে যেয়ে ঠিকভাবে পরামর্শ নিতে হবে। সেক্ষেত্রে মানে আইটিপিকে ট্রিটমেন্ট করলে এটা ঠিক হয়ে যায়? আইটিপি ট্রিটমেন্ট করলে এটা আসলে আমি আগেই বলেছি এটা বাচ্চাদের ডিজিজ, এটা সাধারণত 2 থেকে 5 বছরের ভেতর বাচ্চাদের সবচেয়ে বেশি হয়। এবং বাচ্চাদের ক্ষেত্রে এটা 80 to 90% স্পন্টিনিউয়াস রিকভারি, মানে কিছু করা ছাড়াই এমনি হয়। কোনো একটা ভাইরাল ইনফেকশন হয়তো হয়েছিল সাধারণত 4 সপ্তাহ আগে, যদি কোনো ভাইরাল ইনফেকশন হয় যেমন হেপাটাইটিস অথবা সিএমভি সাইটোমেগালো ভাইরাস, ইপস্টিন বার ভাইরাস, হ্যাঁ এই সমস্ত ভাইরাস, ইভেন কি ব্যাকটেরিয়ার ক্ষেত্রে হেলিকোব্যাক্টর পাইলোরি, এই সমস্ত ডিজিজ মানে ভাইরাস যদি ইনফেকশন হয় তার 4 সপ্তাহ পরে পেশেন্টের সাথে একটা আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশনের একটা হিস্ট্রি দেয়। সেই সমস্ত ক্ষেত্রে এই সমস্ত বাচ্চাদের সাধারণত স্পন্টেনিয়াস রিকভারি হয়ে যায়। বাচ্চাদের 10% কেসে এটা ক্রনিক আকার ধারণ করতে পারে, আর বড়দের এটা মাত্র 20 to 30% ক্ষেত্রে স্পন্টেনিয়াস রিকভারি করে। তার মানে বড়দের যদি আইটিপি হয় এটা কিন্তু খুব সহজে ভালো হয় না, এটা ক্রনিক পর্যায়ে চলে যায়। তার মানে কজ যদি আমরা বলি, আপনি যেমনটা বললেন যে বিভিন্ন ধরনের ইনফেকশন,
সেটা একটা কজ হতে পারে। আর কি কজ হতে পারে? ড্রাগও রিলেটেড থাকে। এখানে যেটা বললাম যে একটা তো ইনফেকশন, ২ নাম্বার হচ্ছে অটো ইমিউন মেকানিজম, যেটা আসলে আমরা অনেকভাবেই বলি যে কোনো একটা ভাইরাস অথবা ব্যাকটেরিয়া শরীরের ভিতর ঢুকলো, তখন আমাদের শরীরের যে রোগ প্রতিরোধ ক্ষমতা, হ্যাঁ, সেটা দেয় হচ্ছে শ্বেত রক্তকণিকা। এই শ্বেত রক্তকণিকার দুটো পার্ট আছে, একটা বি সেল আর একটা টি সেল, দুজন মিলেই আসলে রোগ প্রতিরোধ ক্ষমতাটা দেয়। যখন বাইরে থেকে একটা ভাইরাস অথবা ব্যাকটেরিয়া ঢোকে, সেটা আসলে সেই আমাদের যে রোগ প্রতিরোধ ক্ষমতার সেলগুলো তাকে ফরেন মানে বহিরাগত হিসেবে আইডেন্টিফাই করে ফেলে, এবং সেই সেলগুলা সেই অ্যান্টিজেন, তাদেরকে বলি আমরা অ্যান্টিজেন। এই অ্যান্টিজেনগুলো তখন আমাদের অণুচক্রিকার গায়ের উপর বসে। বসার পরে তখন প্লেটলেট কি করে, আমাদের সেই টি সেল এবং বি সেল কি করে, ওই অ্যান্টিজেনের বিরুদ্ধে স্পেসিফিক অ্যান্টিবডি তৈরি করে ওই স্পেসিফিক অ্যান্টিজেনটাকে মারার জন্য। আমরা জানি অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি দুজনের বিপরীত। তখন ওই অ্যান্টিবডিটা ওই প্লেটলেটটাকে ট্যাগ করে ফেলে, ধরে ফেলে, এবং তাকে ধরে নিয়ে স্প্লিনে অথবা লিভারে চলে যায়। লিভারে যে ম্যাক্রোফেজ সেলের মাধ্যমে ওই প্লেটলেটটাকে ধ্বংস করে ফেলে। তার মানে এখানে হচ্ছে প্রোডাকশানের কোনো সমস্যা হয় না, কিন্তু প্রোডাকশান ঠিকই হচ্ছে প্লেটলেটের, কিন্তু পেরিফেরাল ব্লাডে যখন প্লেটলেটটা আসছে তখন সেটা ভেঙে যাচ্ছে। এটাই হচ্ছে সমস্যা। ওকে। সো এটার ট্রিটমেন্ট যদি আমি একটু ইন ডিটেলসে জানতে চাই, তাহলে ট্রিটমেন্টটা কি? একটা তো বললেন স্পন্টেনিয়াসলি ভালো হয়ে যায়, তারপর কখনো যদি ট্রিটমেন্ট দিতে হয়, সেই ট্রিটমেন্টগুলো কি? ট্রিটমেন্টের আসলে এটা ট্রিটমেন্টও খুব বেশি জটিল নয়। ট্রিটমেন্ট হচ্ছে প্রথমেই আমরা যখন কনফার্ম হয়ে যাব যে এটা প্রাইমারি আইটিপি, ইভেন কি সেকেন্ডারি আইটিপিতেও আমরা প্রথমে চেষ্টা করব যে প্লেটলেটটাকে ভাঙাটাকে বন্ধ করতে। এই ভাঙা বন্ধ করার জন্য যে একটা প্রথমেই ফার্স্ট লাইন যে ট্রিটমেন্ট সেটা হচ্ছে স্টেরয়েড। খুবই সাধারণ, আমরা প্রেডনিসোলোন অথবা যেটাকে কর্টন বলি, প্রেডনিসোলোন দিয়ে আমরা ওরাল ট্যাবলেট দিয়ে এটাকে আমরা 2 থেকে 4 সপ্তাহ ট্রিটমেন্ট করি। তারপর দেখি যে ভাঙাটা বন্ধ হয়ে গেছে, তখন এই ট্যাবলেটটাকে আমরা হুটহাট বন্ধ করতে পারি না, এটাকে ওভার 4 মান্থ আমরা ভেরি স্লোলি আস্তে আস্তে ট্যাপার করি। এটা হচ্ছে যেসব পেশেন্ট অত মানে মারাত্মক সমস্যা নিয়ে না আসে। এখানে আরেকটু কথা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে আইটিপিকে আসলে আমরা কখন ট্রিটমেন্ট করব। একটা পেশেন্ট আইটিপি 1 লাখের নিচে যদি প্লেটলেট হয়, নর্মাল হচ্ছে 1.5 লাখ থেকে 4 লাখ, 1 লাখের নিচে গেলেই কিন্তু তাকে আইটিপি ডিক্লেয়ার করা যায় যদি আমরা অন্য কোনো কারণ খুঁজে না পাই। তো সেক্ষেত্রে আমি কি 90,000, 80,000, 70,000 প্লেটলেট তাকে কি আমরা ট্রিটমেন্ট শুরু করব? না, করব না। আমরা তখনই আইটিপি ট্রিটমেন্ট শুরু করব যখন প্লেটলেট কাউন্ট 10,000-এর নিচে চলে যাবে, অথবা প্লেটলেট কাউন্ট 20,000-এর নিচে যাবে এবং সাথে যদি কোনো ব্লিডিং স্পট থাকে, অথবা প্লেটলেট কাউন্ট যে পরিমাণেই থাকুক না কেন, 50,000, 60,000ই হোক না কেন, যদি তার ব্লিডিংয়ের হিস্ট্রি থাকে, তাহলে কিন্তু আমরা তখনই তার ট্রিটমেন্টটা শুরু করব। এবং ফার্স্ট লাইন ট্রিটমেন্টটা হচ্ছে স্টেরয়েড। ওকে, হ্যাঁ, সেটা অলরেডি আপনি বলেছেন। আর প্ল্যাটিলেটের অ্যাকচুয়ালি আমরা কখন প্ল্যাটিলেট থেরাপিটাই দেই বা আদৌ দেই কিনা সেই বিষয়ে জানতে চাইবো একটা ব্রেক থেকে ফিরে এসে। দর্শক, নিচ্ছে একটা বিরতি, ফিরে আসবো একটু পরেই। সাথে ছিলেন, আশা করবো সাথে থাকবেন। আরও একবার সবাইকে স্বাগত জানাচ্ছি আজগর আলী হাসপাতাল স্বাস্থ্য কথায়। আমি ডক্টর শ্রাবণী তৌহিদা আছি এবং আমার সাথে যিনি ছিলেন তিনি আছেন ডক্টর দিলশাদ জাহান, কনসালট্যান্ট ক্লিনিক্যাল হেমাটোলজি অ্যান্ড বোন ম্যারো ট্রান্সপ্লান্ট স্পেশালিস্ট। আমরা কথা বলছিলাম আইটিপি নিয়ে, আইটিপি চিকিৎসা নিয়ে আপনি কথা বলছিলেন। আরও একটু ডিটেলসে শুনতে চাই যে এই চিকিৎসাটা অ্যাকচুয়ালি কখনো কি এরকম হয় যে প্ল্যাটিলেট থেরাপি আমরা দিয়ে দেই আইটিপিতে? হ্যাঁ, এটা অনেক ক্ষেত্রে দেখা যায় যে প্লেটলেট কম থাকলে যে যারা হেমাটোলজিস্ট নন কিংবা গ্রামগঞ্জ থেকে যারা আসেন, দেখা যায় যে প্লেটলেটটা দিয়ে দিয়েছেন। আসলে আইটিপিতে প্লেটলেট দেওয়া রিলেটিভলি কন্ট্রাইন্ডিকেটেড। কেন কন্ট্রাইন্ডিকেটেড? তার কারণ হচ্ছে যে এটা যে প্লেটলেটটা আপনি দেবেন, সেই প্লেটলেটের বিরুদ্ধে তো শরীরে অলরেডি অ্যান্টিবডি তৈরি করাই আছে, সেই প্লেটলেটটাও ধ্বংস করে দেবে। কিন্তু আমরা লাইফ থ্রেটেনিং কন্ডিশনে সাধারণত দিয়ে থাকি, এতে তেমন কোনো অসুবিধা হয় না, তবে সাধারণত আমরা দেই না।
আর ট্রিটমেন্টের ক্ষেত্রে যেটা আমরা প্রথমত যে স্টেরয়েড দিয়ে শুরু করেছিলাম, প্রায় দেখা যায় 30% পেশেন্ট স্টেরয়েডে কাজ করে না, তাকে বলে রিফ্র্যাক্টরি স্টেরয়েড। সেক্ষেত্রে আমরা সেকেন্ড লাইন থেরাপিতে যাই। সেকেন্ড লাইন থেরাপিতে আমরা প্লেটলেট বাড়ার জন্য অথবা প্লেটলেটের যে মাদার সেল বোন ম্যারোতে আছে মেগাক্যারিওসাইট, এটাকে বাড়ানোর জন্য বিভিন্ন ওষুধ দিয়ে থাকি। এগুলোকে বলে থ্রোম্বোপয়েটিন মাইমেটিক্স, যেমন রমিপ্লস্টিন, এটা একটা সাবকিউটেনিয়াস ইনজেকশন, এটা প্রতি সপ্তাহে একদিন করে দিতে হয়, অথবা এলট্রম্পোপ্যাক, এটা ওরালি খেতে হয়, ওরাল ওষুধ। এ দুটো খুব ভালো প্লেটলেট বাড়ায়। তবে এটা ইদানিং দেখা যায় যে অনেক মিস ইউজ হয়, যে সমস্ত ডিজিজে অনেক ইন্ডিকেশন নাই, সেটাও তারপরেও দিয়ে দেখা দেওয়া যায় যে হয়, right? এলট্রম্পোপ্যাকটা দিয়ে দেওয়া হয়। আচ্ছা, এটা হচ্ছে সেকেন্ড লাইন থেরাপি। আমি হচ্ছে সেকেন্ড লাইন থেরাপির আরো বাকি অংশটুকু শুনতে চাই একটা ফোন রিসিভ করে। হ্যালো, হ্যালো, হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি বলুন। আমি শরীফুল ইসলাম বলছি। একটা প্রশ্ন করতে চাচ্ছি ম্যাডামকে। হ্যাঁ, করুন। প্রশ্নটা হচ্ছে যে আইটিপি নামে যে রোগটা, এটা কি একদম মানে বাচ্চা জন্মগ্রহণ করার পর পর কি বোঝা যায় কিনা, মানে একদম মানে বাচ্চার বয়স কিংবা একদম মানে ছোট বয়সে? আর মায়ের যদি মা বাবার যদি আইটিপি থাকে, সেক্ষেত্রে সন্তানের এটা কতটুকু সন্তানের এটা হতে পারে কিনা? আর দ্বিতীয় প্রশ্ন আছে আমার, যদি কোনো মহিলার আইটিপি থাকে, তাহলে তার প্রেগন্যান্সি পিরিয়ডে কি কোনো জটিলতা হতে পারে কিনা, বা ডেলিভারির সময় কোনো জটিলতা হতে পারে কিনা? এই তিনটি প্রশ্নের উত্তর দিলে আমি খুব খুশি হব। বাহ, খুব সুন্দর 3টি কোশ্চেন তিনি করেছেন। খুবই সুন্দর কোশ্চেন এবং খুবই ম্যাচিউর কোশ্চেন। সাধারণত বাবাদের তো আইটিপি হয় না ঠিক না, হয়, কিন্তু মায়েদের সাধারণত বেশি আইটিপি, কিংবা শুধু আইটিপি না, অন্যান্য অটোইমিউন ডিজিজও যদি থাকে মা হয়তো জানতেন না অথবা জানেন, সেক্ষেত্রে বাচ্চাদের সেই অ্যান্টিবডিটা বাচ্চা শরীরে পাস করতে পারে এবং বাচ্চারও এই আইটিপিটা হতে পারে। এটাকে নিওন্যাটাল আইটিপি বলা হয়। তবে বাচ্চাদের জন্মের পরপরই যেসব কারণে প্লেটলেট কমে যায়, সেটা কিন্তু আইটিপি প্রধান কজ নয়। বেশিরভাগ বাচ্চারই দেখা যায় যে নিওনেটাল সেপসিস থাকে, ইনফেকশন থাকে, সেই কারণে প্লেটলেটটা কম থাকে। কিন্তু রেয়ারলি মায়ের আইটিপি থেকে অথবা মায়ের এসএলই থেকে অথবা মায়ের অটোইমিউন হিমোলাইটিক অ্যানিমিয়া থেকে বাচ্চার আইটিপি হতে পারে। সেক্ষেত্রে বাচ্চাদেরকেও ট্রিটমেন্ট করি আমরা, খুব বাচ্চাদের ডোজেই তাদেরকে স্টেরয়েড দিয়ে ট্রিটমেন্ট করা হয়। অনেক সময় এটা ট্রিটমেন্টও লাগে না, যদি লাইফ থ্রেটেনিং না হয় তাহলে এটা স্পন্টিনিউয়াসলি বাচ্চাদের রিকভার হয়ে যায় সাধারণত। আর সেকেন্ডে উনি যে কোশ্চেনটা করলেন যে মায়ের যদি আইটিপি থাকে প্রেগনেন্সি অবস্থায়, এটা আমরা একটু পরেই আলোচনা করতাম, উনি আগেই প্রশ্নটা করে ফেলেছেন। অনেক প্রেগনেন্ট মহিলারা আসেন আমাদের কাছে যাদের আগে থেকেই আইটিপি ছিল, অথবা আইটিপি আগে ছিল না, প্রেগনেন্সিতেই প্রথম আইটিপিটা ধরা পড়লো, আমরা অন্য কোনো ডিজিজ খুঁজে পেলাম না, তখন আমরা প্রেগনেন্সি ইনডিউসড আইটিপি বলে থাকি। Right. হ্যাঁ, সেক্ষেত্রে সাধারণত মায়ের প্লেটলেট কাউন্ট যদি না 20,000-এর নিচে না যায়, তাহলে আমরা কোনো ট্রিটমেন্ট মাকে দেই না। এবং আরেকটা কথা বলে রাখা ভালো, স্টেরয়েড যে ড্রাগটা ফার্স্ট লাইন ট্রিটমেন্ট, এটা প্রেগনেন্সিতে সেফ, যে কোনো ট্রাইমেস্টারে এটা দেওয়া যায়। এটা আমরা সাধারণত মায়েদেরকে প্লেটলেট কাউন্ট 20,000-এর নিচে হলে আমরা অ্যাড করি। এবং বিফোর ডেলিভারি, যেটা উনি লাস্ট কোশ্চেন করলেন, যে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, ডেলিভারির সময় একটা মায়ের প্লেটলেট কাউন্ট সাপোজ 50,000, সে তখন কিভাবে যাবে? নর্মাল ডেলিভারিতে যাবে না সিজারিয়ান সেকশনে যাবে? কি যাবে? এখানে গাইডলাইনটা কি? গাইডলাইন হচ্ছে, যদি আমরা এই সময়টা আমরা স্টেরয়েড সাপোর্টে রাখবো মাকে, তখন অটোমেটিক্যালি প্লেটলেট বেড়ে যায় স্টেরয়েড দিলে সাধারণত। হ্যাঁ, এটা আমরা দেখেছি। এবং এটার নর্মাল ডেলিভারি যদি করতে চাই, তাহলে আমাদের কাট অফ মার্জিন হচ্ছে 80,000। মাত্র 80,000 প্লেটলেট থাকলেই আমরা মায়ের নর্মাল ডেলিভারি করতে পারবো। আর যদি কোনো কারণে মায়ের সিজারিয়ান সেকশন করতে হয়, সেক্ষেত্রে তার প্লেটলেট কাউন্টটা 1,00,000-এর উপরে থাকতে হবে। এখন কোনো পেশেন্টের 1,00,000-এর উপরে যায়নি, এখন তাকে সিজারিয়ান সেকশন আমরা কিভাবে করব? এটা অন দ্য ইমার্জেন্সি আমরা মাকে ডেলিভারির সময় প্লেটলেট অ্যাফেরেসিস দিয়ে প্লেটলেট কাউন্টটা বাড়িয়ে তখন আমরা সিজার করে ফেলবো। ওকে, সো ওনার প্রশ্নের উত্তরগুলো উনি সঠিকভাবে পেয়েছে। আমরা যে আলোচনায় ছিলাম, আপনি ট্রিটমেন্টের ইন ডিটেলস বলছিলেন, সেই জায়গাটায় ফিরে আসি। সেকেন্ড লাইন যে ড্রাগ আমি বলেছি, যে এলট্রম্পোপ্যাক আর রমিপ্লস্টিন, এ দুটো খুবই আধুনিক ড্রাগ। অসুবিধা একটাই হচ্ছে, এগুলো বেশ কস্টলি, কিন্তু Okay. এগুলো খুব ভালো কাজ করে।
হ্যাঁ, এখন এই দুটো কখনো কখনো দেখা যায় স্টেরয়েডে কাজ হচ্ছে না। অনেক মারাত্মক অবস্থা নিয়ে পেশেন্ট এসেছে আমাদের কাছে, খুব ব্লিডিং হচ্ছে। তখন আমাদের খুব অ্যাকিউট আইটিপি যেটাকে বলি আমরা, সেক্ষেত্রে আমরা আইভিআইজি অথবা ইমিউনোগ্লোবিউলিন থেরাপি দিয়ে থাকি স্টেরয়েডের পাশাপাশি। আচ্ছা। আমরা সাধারণত 2 দিন দিই অথবা 5 দিন দিই, এরকম একটা ডোজ থাকে। এটাও অত্যন্ত ইফেক্টিভ একটা ড্রাগ আইভিআইজি। এটারও একটাই অসুবিধা, এটা বেশ কস্টলি ড্রাগ। হ্যাঁ, তা এটা আমরা দিলে বেশিরভাগ পেশেন্টেরই প্লেটলেটটা ইমার্জেন্সিতে উঠে যায় এবং দেখা যায় পরবর্তীতে আবার কমে গেল। সেক্ষেত্রে অ্যান্টি ম্যালেরিয়ার একটা ওষুধ আছে ড্যাপসন, এটাও অনেক পেশেন্টের আসলে ভালো কাজ করে। আসলে আইটিপিটা এমন যে কোন পেশেন্টের যে কোন ড্রাগটায় কাজ করবে এটা আগে থেকে প্রেডিক্ট করা যায় না। তবে হ্যাঁ, যদি এটাতেও কাজ না করে তাহলে একেবারে 4th লাইন ড্রাগ আছে, সেটাকে আমরা বলি হচ্ছে মনোক্লোনাল অ্যান্টিবডি, যেটা হচ্ছে anti-CD20। এটা নাম হচ্ছে রিটক্সিম্যাব। এই রিটক্সিম্যাবটাও আমরা অটোইমিউন হিমোলাইটিক অ্যানিমিয়া বলেন, আইটিপি বলেন, যে কোনো অটোইমিউন ডিজিজে যেখানে অ্যাবনর্মাল কিছু অ্যান্টিবডি নিজের শরীরের বিরুদ্ধে নিজেই তৈরি করেছে, সেই সমস্ত অ্যাবনর্মাল অ্যান্টিবডিকে মারার জন্য এই রিটক্সিম্যাব থেরাপি আমরা দিয়ে থাকি। এটাও 70-80% ক্ষেত্রেই ইফেক্টিভ। আচ্ছা। তবে হ্যাঁ, বেশিরভাগ ক্রনিক পেশেন্টের দেখা যায় যে দীর্ঘদিন ধরে প্লেটলেট কম থাকে কিন্তু তাদের ব্লিডিং হয় না, এটা নিয়েও তারা দীর্ঘদিন ভালো থাকে। ওকে। সো ফার্দার কোয়েশ্চেনে যাওয়ার আগে আরেকটা ফোন চলে এসেছে, সেটা নিতে চাই। হ্যালো। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন? জি, আমি খোকন বলছিলাম জামালপুর থেকে। জি আমি বলুন। একজন আইটিপি পেশেন্ট। আপনার 2015-তে আইটিপি ধরা পড়ছে। ধরা পড়ার পরে আপনার ঢাকা মেডিকেলের হেমাটোলজির প্রধান যিনি ডক্টর এম এ খান, ওই স্যারের কাছে আমি প্রায় 3 বছর ট্রিটমেন্ট করাইছি। আমার বোন মেরু ঠিক আছে, ভিডিও এন্ডোস্কোপি ঠিক আছে, আমার ব্লাডের ম্যাক্সিমাম টেস্ট ঠিক আছে, শুধুমাত্র প্লাটিলেট 5-7 হাজারে চলে আসে। এক্ষেত্রে কি ওনার কোনো ব্লিডিং হয় কি না? কিন্তু না, আপনার কি কোনো ব্লিডিং হয় ব্লিডিং না, হচ্ছে? আমার হ্যাঁ। প্লাটিলেট 10,000-এর নিচে থাকে। আমি পরে আপনার ইন্ডিয়ার চেন্নাইয়ে ট্রিটমেন্ট করাইছি, অ্যাপোলোতে করাইছি, সিএমসিতে করাইছি, আমার প্লাটিলেট উঠে না, উঠলেও আবার পড়ে যায়। ম্যাডাম যিনি বয়সটা কত? যেটা বললেন যে আপনার প্রথমে উনি পেটনিসিলন দেয়, ওনারা পেটনিসিলন আমি দীর্ঘদিন খাইছি কিন্তু ভালো হয় নাই। এরপর আপনার ইমুরানাইজোথিলিন ট্যাবলেট খাচ্ছি দীর্ঘদিন যাবত, প্লাটিলেট উঠে খাওয়া বন্ধ করলে কমে যায়। এরপরে আপনার ওই যে ম্যাডাম যেটা বলে এলটম্বোপেক তো মনে করেন যে একটা ট্যাবলেটের দাম 900 টাকা, 1000 টাকা একটা ট্যাবলেটের দাম। এখন ম্যাডাম আমাদের মতো গ্রামের একটা পেশেন্ট যদি প্রতিদিন 1000 টাকার একটা ট্যাবলেট খায় তাহলে কয়দিন বাঁচবে? আসলে এটার থেকে কি আমরা উত্তরণ পাবো না বা ভালো হতে পারবো না? আচ্ছা, আপনার বয়সটা কত? আমার বয়স 40 ম্যাডাম। আচ্ছা। আচ্ছা, খুবই সুন্দর কোশ্চেন করেছেন। আমি বারবারই বলছিলাম যে ওষুধগুলোর দামটা একটু বেশি। আম, আমাদের দেশীয় কোম্পানি যেগুলো বানায় সেগুলোরও দাম বেশি আসলে। তা আমি যেটা বললাম যে ক্রনিক আইটিপিগুলো অনেক সময় পুরোপুরি ভালো হয় না। পেশেন্টের দেখা যায় 10,000 5,000 প্লেটলেট কাউন্ট, কিন্তু পেশেন্টের কোনো ব্লিডিং হচ্ছে না এবং পেশেন্ট এটা নিয়েই ভালো আছে। এবং যদি সেটা নিয়ে ভালো থাকে আমরা পেশেন্টটি আসলে ওভাবেই রেখে দিই, কারণ হচ্ছে তার কোনো অসুবিধে হচ্ছে না, কারণ এতগুলো দামি দামি ওষুধ খাওয়া আসলেই সম্ভব হয় না। তবে হ্যাঁ, যে অ্যান্টি ম্যালেরিয়াল যে ড্রাগটা আছে আমি বললাম ড্যাপসন, ওটার দাম মোটামুটি কম। আমরা যাদের ইকোনমিক প্রবলেম আছে তাকে আমরা ড্যাপসন দিয়ে আমরা ট্রিটমেন্টটা কন্টিনিউ করতে পারি, অথবা যদি আরও সমস্যা হয় তাহলে পেশেন্ট কিন্তু উইদাউট ট্রিটমেন্টও থাকতে পারে। অনেক পেশেন্ট উইদাউট ট্রিটমেন্টও অনেক দিন ভালো থাকে এবং কোনো সমস্যা হয় না। ওকে। সো উনি হয়তো বা সেই অনুযায়ী ফার্দার ট্রিটমেন্ট নেবেন। আমরা কথা বললাম আইটিপির আসলে ট্রিটমেন্ট নিয়ে কথা বলছিলাম ইনফ্যাক্ট। আমি আরেকটা জিনিস জানতে চাই যে আপনি বলেছেন যে এটা এমনিতেই অনেক সময় ভালো হয়ে যায়, আবার কখনো কখনো ট্রিটমেন্টের দরকার হয়। আর ক্রনিকের ক্ষেত্রে তো এটা অ্যাকচুয়ালি ভালো নাও হতে পারে। সারা জীবন কি এটা থাকতে পারে বা তখন কি হয়? এটা আসলে ক্রনিকের ক্ষেত্রে ভালো নাও হতে পারে এবং এটা সারা জীবনও থাকতে পারে। এবং থাকলেও যে খুব খারাপ পর্যায়ে, যেমন এই যে পেশেন্টটা উনি প্লেটলেট কাউন্ট কম কিন্তু উনি ভালোই আছেন, অন্য কোনো সমস্যা হচ্ছে না, কিন্তু একটা মেন্টাল ডিসস্যাটিসফ্যাকশন যে আমার আইটিপি আছে, আমার রাইট। প্লেটলেটটা উঠছে না, কখন জানি ব্লিডিং হয়, এ ধরনের একটা আতঙ্ক নিয়ে থাকেন। আমি মনে করি এ ধরনের আতঙ্কের কোনো ইয়ে নাই, কারণ আইটিপিটা আসলে ওই ধরনের মারাত্মক কোনো ডিজিজ না। যদি না তার কোনো ব্লিডিং না হয় তাহলে কিন্তু সে এই ধরনের লো প্লেটলেট নিয়েও সে দীর্ঘদিন ভালো থাকতে পারে। এবং অনেক আর স্পন্টেনিয়াস রিকভারিটা সাধারণত বাচ্চাদের হয়,
বড়দের অতটা হয় না। আচ্ছা। আর লাস্ট আরেকটা অপশন আছে যে অনেকের স্প্লিনটা বেশ বড় হয়ে যায়, তখন প্লেটলেট ভাঙার একটা প্রবণতা অনেক বেড়ে যায়। এক্ষেত্রে আমরা কিন্তু স্প্লিনটা অনেক সময় সার্জিক্যাল অপশনে যে স্প্লিনটা কেটে ফেলতে বলি। স্প্লিন কেটে ফেললে যেটা হয় যে সমস্ত প্লেটলেটগুলো তো আসলে স্প্লিনে যে ভাঙতে থাকে, তখন ওই ভাঙাটা বন্ধ হয়ে যায় এবং প্লেটলেট কাউন্টটা বেড়ে যায় এবং শর্ট করেই বেড়ে যায়। তো একটা অসুবিধা আছে, স্প্লিন কেটে ফেললে স্প্লিনের কতগুলো প্রতিরোধ কাজ ক্ষমতা, আছে, right, ন্যাচারাল exactly. প্রতিরোধ ক্ষমতা আছে, সেই প্রতিরোধ ক্ষমতাগুলো চলে যায় তখন এটার কারণে ইনফেকশনের ঝুঁকিটা অনেক বেড়ে যায় এবং সেই ইনফেকশনটা বেশ মারাত্মক টাইপের হয়। হ্যাঁ, এটা যেমন নিউমোকক্কাস, অনেকগুলো হিমোফিলাস এই ইনফেকশন হতে ধরনের পারে, কিছু right. আমরা ভ্যাকসিন দিয়ে নেই এবং আর Exactly. পরবর্তীতেও ভ্যাকসিন দেই এবং লাইফ লং তাকে একটা ওষুধ খেতে হয়, হ্যাঁ, এটার জন্য। পেনিসিলিন। হ্যাঁ, তা এটাও করা হয় যাদের রিফ্র্যাক্টরি কেসে। আমরা যদি রিস্ক বেনিফিট একটু চিন্তা করি তাহলে তো মানে সেদিক থেকে স্প্লিনেক্টমি আমরা মানে করে ফেলতে বলবো যাতে ইন্ডিকেশন হ্যাঁ, আছে। রিস্ক বেনিফিট রেশিও যদি চিন্তা করি সেক্ষেত্রে পেশেন্টের এডুকেশন লেভেল দেখতে হবে, সে হসপিটালের কাছাকাছি থাকতে হয়, সে ওষুধ নেবে কিনা ঠিক মতো, তার আইকিউ লেভেল বুঝতে হয়। যদি সে এটা বুঝতে পারে যে তার ইনফেকশন হওয়ার চান্স থাকবে এবং জলদি ডক্টরের কাছে এসে প্রম্পট সেপসিসের ট্রিটমেন্টটা নেওয়ার সুযোগ তার থাকে, তাহলে স্প্লিনেক্টমি করা যেতে পারে। আদারওয়াইজ যে পেশেন্ট একবার চলে যাবে আর আসবে না, দূরের পেশেন্ট, এসব পেশেন্টকে আমরা এই ঝুঁকিটা সাধারণত নিই না। আচ্ছা, আর আইটিপি কি কখনো মানে ক্যান্সারে টার্ন করতে পারে কিনা, এটা একটা প্রশ্ন। আর যেহেতু আইটিপি অটো ইমিউন একটা ডিজিজ, আমরা জানি যে অটো ইমিউন ডিজিজগুলো কখনো একা হয় না, সে আরও অনেকগুলো ডিজিজ নিয়ে ম্যানিফেস্ট করে। তো অন্যান্য কি কি ডিজিজ তার ফার্দার হতে পারে, সব প্রশ্নের উত্তর নিব আরেকটা ব্রেক থেকে ফিরে এসে। দর্শক, আবারও নিচ্ছে একটা বিরতি, ফিরে আসবো একটু পরেই। আমাদের সাথে ছিলেন, আশা করবো সাথে থাকবেন। দর্শক, কথা বলছিলাম আইটিপি নিয়ে আজগর আলী হাসপাতাল স্বাস্থ্য কথায় ডক্টর দিলশাদ জাহানের সাথে, এবং সেই আলোচনায় চলে আসি। দুটো প্রশ্ন করেছিলাম আপনাকে যে আইটিপি থেকে কখনো ক্যান্সার টার্ন করতে পারে কিনা, আর হচ্ছে অটো ইমিউন অন্য কোনো ডিজিজ হতে পারে কিনা নিয়ার ফিউচারে। হ্যাঁ, এটা অনেক পেশেন্ট এসে জিজ্ঞাসা করে যে আমার আইটিপি, আমার কি প্লেটলেট কম, তাহলে অন্যান্য হেমাটোলজিক্যাল ক্যান্সারেও তো প্লেটলেট কম থাকে, তা আমার কি ক্যান্সার হয়ে যাবে কিনা। তা সাধারণত আইটিপি থেকে আমরা আসলে এখনও কোনো কেস এভাবে পাইনি যে যেটা লিউকেমিয়া অথবা ব্লাড ক্যান্সারে টার্ন করেছে অথবা অন্য কোনো ক্যান্সারে টার্ন করেছে। তবে সাধারণত অনেক ক্ষেত্রে আমরা এরকম পেয়েছি যে একটা অটোইমিউন ডিজিজের সাথে আরেকটা অটোইমিউন ডিজিজের একটা লিঙ্ক Relation থাকে, থাকে, যেমন এসএলইর সাথে আইটিপিটা খুব একসাথে থাকে, কিংবা অটোইমিউন হিমোলাইটিক এনিমিয়া আর আইটিপি এই দুটো মিলে একটা ডিজিজ হয়, সেটাকে বলে ইভান্স সিনড্রোম, এটাও হতে পারে। অথবা আইটিপির সাথে লিম্ফোমার একটা অত্যন্ত ভালো রিলেশন আছে। তবে হ্যাঁ, আইটিপি থেকে যে আসলে লিম্ফোমা হয়ে যায় ব্যাপারটা এরকম না। লিম্ফোমা পেশেন্ট কিছু কিছু আইটিপির হতে পারে, এমন নয় যে আইটিপি থেকে লিম্ফোমা হবে। ওকে। হ্যাঁ, লিম্ফোমা পেশেন্টের আইটিপির ফিচার থাকে। তেমনি সবচেয়ে কমন ক্যান্সার হয় না, কিন্তু সবচেয়ে কমন অন্যান্য অটোইমিউন ডিজিজ, থাইরয়েডের অটোইমিউন ডিজিজ অথবা ডায়াবেটিসের অটোইমিউন ডিজিজ, ডায়াবেটিসও আমরা জানি যে টাইপ 1 স্পেশালি অটোইমিউন ডিজিজ। তো এই সমস্ত ডিজিজের একটা লিঙ্ক থাকে, পার্নিশিয়াস এনিমিয়া এরকম থাকে। ওকে। আর যাদের আইটিপি হয়ে যায় তাদের ক্ষেত্রে আসলে তাদের খাদ্যাভ্যাসে যদি কোনো মানে অ্যাডভাইস থাকে যে তারা এই ধরনের খাবারগুলো খাবে যেগুলো খেলে প্ল্যাটলেট একটু কাউন্ট বাড়তে পারে, এরকম কি কিছু হ্যাঁ, আছে কিনা? ইদানিং একটা মানে প্রচারণা আছে, কেন জানি না, সব পেশেন্টের প্লেটলেট কমে গেলেই পেশেন্টরা এসে বলতেছে যে পেঁপে পাতার পেঁপে রস পাতা, রাইট। খেয়ে। আমি জানি না এটার আসলে কারণটা কি, কি কিভাবে। সায়েন্টিফিক কোনো ব্যাখ্যা না, আছে? এটা সায়েন্টিফিক কোনো ব্যাখ্যা আসলে নেই, কিন্তু কিভাবে যেটা ছড়ালো আমি আসলে বুঝতে পারি না। এটা আসলে এ ধরনের কোনো খাবার খেয়ে কোনো খাবারের মাধ্যমে এই প্লেটলেট বাড়ানো সম্ভব না। তবে আইটিপির ক্ষেত্রে অনেকে বলে যে ডেয়ারি মিল্কগুলা অ্যাভয়েড করার জন্য, কিন্তু এটারও খুব বেশি একটা সায়েন্টিফিক ব্যাখ্যা নেই। ব্যাখ্যা নাই। তার মানে খাবারের ক্ষেত্রে এমন কোনো খাবার নেই যেটা খেলে হচ্ছে প্ল্যাটলেট কাউন্ট বাড়তে বাড়তে পারে। পারে, হ্যাঁ। ওকে। সো এটা আমার মনে হয় যে একটা মিথের মতো চলে আসছে বাংলাদেশে, কারণ নট অনলি ইন আইটিপি, দেখা যায় ডেঙ্গু বা অন্যান্য ক্ষেত্রেও মানে প্ল্যাটিলেট কমে যাওয়ায় এই যে পেঁপের পাতা, তারপর আরও অনেক কিছু খেতে দেখি আমরা,
রোগীদেরকে হসপিটালে। সো আজকের এই আলোচনা থেকে যারা দেখছেন তাদের নিশ্চয়ই এই ইনফরমেশনটা গেল যে খাবারের সাথে প্ল্যাটিলেটের কোনো সম্পর্ক নাই, তাই তো? জি। এবং সেই সাথে আরেকটি ফোন চলে এসেছে, ফোনটা রিসিভ করতে চাই। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি জানতে চাচ্ছি আইটিপি রোগীদের ক্ষেত্রে যদি হঠাৎ করে প্লেটলেট কাউন্ট কমে যায় আর সে যদি কোনো কারণে গ্রামে থাকে তখন সে ইমিডিয়েটলি কি করতে পারে? কারণ মানে মানে শহরে এসে ইমিডিয়েটলি কোনো চিকিৎসা নেওয়া যদি সম্ভব না হয় এবং তার যদি হঠাৎ করে নাক মুখ দিয়ে রক্ত ঝরতে থাকে তখন কি করবে? মানে ইমিডিয়েটলি এই বিষয়টা একটু জানতে চাই। আরেকটা বিষয় জানতে চাই, আইটিপি রোগীদের ক্ষেত্রে যখন কোনো সার্জিক্যাল অপারেশন হবে, অ্যাপেন্ডিসাইটিস বা অন্য কোনো গল ব্লাডারের কোনো অপারেশন হবে, সেক্ষেত্রে মিনিমাম প্লেটলেট লেভেলটা কতটুকু থাকতে হবে? এই দুটো প্রশ্ন। বাহ, খুব সুন্দর। হ্যাঁ, হ্যাঁ, খুবই সুন্দর কোশ্চেন। যেটা আমরা বলছিলাম যে আসলে গ্রামাঞ্চলে বলতে আশেপাশের সদর হসপিটালেও কিন্তু এখন আমাদের হোল ব্লাড তৈরি করা হয়। যদি কোনো পেশেন্ট গ্রামাঞ্চলে থাকে এবং ব্লিডিং হয়, ইমিডিয়েটলি তাকে আমরা আইভিআইজি কিংবা অ্যাকিউট ম্যানেজমেন্টটা দিতে না পারি, সেক্ষেত্রে তার আশেপাশের যে সদর হসপিটাল ওখানে গেলে যে হোল ব্লাডটা কালেক্ট করে, হোল ব্লাড থেকে কিন্তু সব সেন্টারেই প্লেটলেটটা আলাদা করতে পারে। হ্যাঁ, প্লেটলেটের ছোট ছোট 4টা ব্যাগ, 4জন ডোনারের কাছ থেকে ছোট ছোট 4টা ব্যাগ নিয়ে ইমিডিয়েটলি সে ওখান থেকে প্লেটলেট ইনফিউশন নিতে পারে। তখন ব্লিডিং কমে যাবে এবং পরবর্তীতে সে ভালো জায়গায় এসে ওষুধটা শুরু করতে পারবে। আচ্ছা, আরেকটা প্রশ্ন করেছিলেন যে অপারেশনের ক্ষেত্রে কতটুকু হ্যাঁ, লেভেল থাকতে অপারেশনের হবে? ক্ষেত্রে এটা একটা ভালো প্রশ্ন যে শুধু আইটিপি নয়, যে কোনো প্লেটলেট কাউন্টই যদি কমে যায় তাদের একটা গাইডলাইন আছে। যেমন যদি কোনো পেশেন্ট দাঁত তুলতে চায় তার মাত্র 30,000 প্লেটলেট থাকলেই যথেষ্ট। যে কোনো মাইনর সার্জারি, ছোট্ট ছোট্ট সার্জারি, সার্কামসেশন, হ্যাঁ, দাঁত তোলা, এইসব ছোট ছোট সার্জারিতে মাত্র 30,000 প্লেটলেট থাকলেই হবে। আমি আগেই বলেছি নর্মাল ডেলিভারিতে 80,000 লাগবে, আর যদি কোনো সিজারিয়ান সেকশন হয় তাহলে 1 লাখের বেশি হবে। আর যদি অ্যাপেন্ডিসাইটিস হয়, হ্যাঁ, এটা যদিও মাইনর সার্জারিও না আবার মেজর সার্জারিও না, এগুলোর ক্ষেত্রে আমরা আসলে বলি যে 50,000 থেকে 1 লাখ প্লেটলেট থাকতে হবে। হ্যাঁ, তবে 1 লাখের বেশি প্লেটলেট লাগবে শুধুমাত্র যেগুলো যদি Major আমরা surgery। খাদ্যনালী অপারেশন করি অথবা নিউরো সার্জারি করি, ব্রেনের কোনো অপারেশন করি অথবা রেট্রোপেরিটোনিয়াল পেটের কোনো অপারেশন করি, সেক্ষেত্রে শুধুমাত্র 1 লাখের উপরে কাউন্ট লাগবে। আর যে কোনো সার্জারিতেই আমরা 50 থেকে 1 লাখের ভেতরে থাকলেই করতে পারবো। আর সর্বনিম্ন দাঁত তোলা, সার্কামসিশন এগুলো মাত্র 30,000 থাকলেও আমরা করতে পারবো। আচ্ছা, আর আমরা কথা বলছিলাম আইটিপি নিয়ে। আমি একটু জানতে চাই যে প্ল্যাটিলেট কাউন্ট অ্যাকচুয়ালি কমে যাওয়ার জন্য তো অনেকগুলো ডিজিজ এর সাথে রিলেটেড, কারণ মেথড অফ এক্সক্লুশনে আমরা কিন্তু ডায়াগনোসিসটা করে থাকি। আদার ডিজিজগুলো নিয়েও একটু জানতে চাই। আদার ডিজিজ যেমন সবচেয়ে বেশি আইটিপির সাথে আমাদের হেমাটোলজিস্টরা যেটা কনসার্ন থাকি যে লিম্ফোমাকে আমরা সবসময় আগে এক্সক্লুড করার চেষ্টা করি। সেটা আমরা এলডিএইচ টেস্ট প্রথমে করি। এলডিএইচটা যদি বেশি থাকে তাহলে আমরা বোন ম্যারো টেস্ট করি। বোন ম্যারো টেস্ট করে আমরা আগে দেখব যে কোনো হেমাটোলজিক্যাল ম্যালিগনেন্সি আছে কি না। সেখানে লিম্ফোমাও থাকতে পারে, মায়েলোডিসপ্লাস্টিক সিনড্রোম থাকতে পারে, তারপরে হচ্ছে অ্যাকিউট লিউকিমিয়াও থাকতে পারে। এগুলো যখন আমরা নিই তখন আমরা যদি ফিমেল হয় বেশিরভাগ ক্ষেত্রে আমরা তখন অটোইমিউন ডিজিজ যেমন অ্যানা টেস্টটা করি, অ্যান্টি নিউক্লিয়ার অ্যান্টিবডি টু এক্সক্লুড এসএলই। এসএলইটা মেয়েদের অনেক কমন, এবং শুধু এসএলই নয়, এটা হচ্ছে যেমন অটোইমিউন হিমোলাইটিক অ্যানিমিয়া, তখন আমরা কুমস টেস্ট করি। কুম টেস্ট করে দেখি যে অটোইমিউন হিমোলাইটিক অ্যানিমিয়া আছে কিনা। তারপরে আমরা অন্যান্য অনেক টেস্ট করি, ভাইরাল টেস্টগুলো সিরিয়ালি করতে থাকি যে কোনো ভাইরাল ইনফেকশন দিয়ে হলো কিনা। যেমন একটা পেশেন্ট দেখা গেলো হেপাটাইটিস, থ্রম্বোসাইটোপিনিয়া কারণ খুঁজে যাচ্ছে না, পরে দেখা গেলো হেপাটাইটিস সি পজিটিভ তার। আচ্ছা, তা এতটুকু আমাদেরকে চিন্তা করতে হবে যে আরও বেশি কী কী, যেমন ব্যাকটেরিয়া একটা আছে হেলিকোব্যাক্টার পাইলোরি, সবার আমাদের তো অনেকেরই হেলিকোব্যাক্টার পাইলোরি থাকে আমাদের। তখন এইটা এই যে হেলিকোব্যাক্টার পাইলোরি ব্যাকটেরিয়াটাও যে প্লেটলেট কমাতে পারে এটা আমরা অনেক সময় চিন্তা করি না। তারপর আমরা পেটের আলট্রাসাউন্ড করে দেখি পেটের ভিতরে কোনো লিম্ফ নোড আছে কিনা, ইভেন কি সিএলডি আছে কিনা। সিএলডি কিন্তু অনেক পেশেন্ট থ্রম্বোসাইটোপেনিয়া নিয়ে আমাদের কাছে আসে, আলটিমেটলি উই এন্ডেড আপ উইথ সিএলডি, হয়তো বি ভাইরাস, সি ভাইরাস পজিটিভ অথবা নন বি নন সি সিএলডি পজিটিভ। সিএলডিটাও কিন্তু বেশ কমন।
তারপর অনেক পেশেন্ট ম্যালেরিয়া নিয়ে আসে, অনেক পেশেন্ট যে কোনো ম্যারো ইনফিলট্রেশন হলেই এই প্রত্যেকটা জিনিস আমরা শুধু নট অনলি মানে হেমাটোলজিক্যাল ডিজিজ, হেমাটোলজিক্যাল ছাড়াও যেটা বললাম ম্যালেরিয়া, তারপরে হচ্ছে যে সিএলডি, এই সমস্ত, তারপরে যে পেপটিক আলসার ডিজিজ, এই সমস্ত কারণেও কিন্তু প্লেটলেট কমে যায়। এবং বর্তমানে তো চলছেই ডেঙ্গুর কথা তো সবাই জানেন। আর কোভিডেও যে প্লেটলেট কাউন্ট কমে যায়, এটা একটা নতুন সংযোজন। কারণ এখন আমাদের কাছে অনেক বেশি থ্রম্বোসাইটোপেনিয়ার ওকে। পেশেন্ট রেফার করছে, সবারই প্লেটলেট 1 লাখের নিচে। তবে লাস্ট কোয়েশ্চেন আমার, ডেঙ্গুতে আমরা প্ল্যাটিলেট অ্যাকচুয়ালি থেরাপিটা কখন দিব? প্লেটলেট একই নিয়ম, যদি 10,000-এর নিচে যায় তাহলেই আমরা শুধুমাত্র প্লেটলেট দিব ডেঙ্গু পেশেন্টদেরকে, অথবা 10,000-এর বেশি যদি থাকে, কিন্তু যদি ব্লিডিং কোনো ম্যানিফেস্টেশন থাকে, পেশেন্টের যদি জ্বর থাকে এবং প্লেটলেট কাউন্ট 20,000-এর কম থাকে, তাহলেও কিন্তু আমরা তাকে প্লেটলেট দিয়ে দিব। কিন্তু আদারওয়াইজ আমরা 20,000-এর উপরে থাকলে কিংবা 10,000-এর উপরে কোনো জ্বর নেই, তাহলে কোনো ব্লিডিং নেই, তাহলে কিন্তু আমরা প্লেটলেট দিব না। ওকে, এটা আসলে জানা খুব দরকার, কারণ আমরা দেখি যে অনেক সময় ইরেশনালি হচ্ছে প্ল্যাটিলেট থেরাপি দিয়ে দেওয়া হচ্ছে, কারণ ডেঙ্গু এত কমন বাংলাদেশে এখন। যাই হোক, থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ সময় দেওয়ার জন্য এবং এত সুন্দর করে সব কিছু, স্পেশালি আইটিপির মতো একটা জটিল একটা রোগ, সেটাকে এত সুন্দর করে এক্সপ্লেন করার জন্য। আপনাকেও ধন্যবাদ। সেই সাথে দর্শক, আমি শ্রাবণ তৌহিদা আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট উইকে আরও একটি ইম্পর্ট্যান্ট টপিক এবং সেই সাথে একজন বিশেষজ্ঞ ডক্টরকে সাথে নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেশ টিভির সাথে থাকবেন।